ছিল গত পঞ্চায়েত নির্বাচনে যে যে খুন হয়েছে আমাদের 3টে কর্মী, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের পরিবার যদি ক্ষমার নজরে দেখে তাহলে আমরা আমাদের পার্টিতে জয়নিংয়ের ব্যাপারে আমরা ভাববো। আপনারা দেখেছেন দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে, মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হয়েছে যে পরিবারের কাছে ক্ষমা চেয়েছে। 1 নম্বর শর্ত পূরণ করেছে। দ্বিতীয় শর্ত হচ্ছে, আপনারা ওটা তার পাবলিশ করা যায় না সব কিছু। দ্বিতীয় শর্ত যেটা হচ্ছে, এই ধরনের একাধিক শর্ত দিয়েছিলাম যে তিনি আজকের আগে পর্যন্ত, আজকে এখানে পার্টির ঝান্ডা ধরার, এসএফের ঝান্ডা ধরার আগে পর্যন্ত যে সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, যেগুলোকে আমরা অসামাজিক বলছি, অনৈতিক বলছি, সেই কর্মকাণ্ড সম্পর্কে তার অবস্থান কি এবং আগামী দিনে সে কোন পথে চলবে তার প্রতিজ্ঞা, এই ধরনের অনেক কটা পয়েন্ট ছিল। আমি একটা কথাই বলবো, এখন দেশে আর জেল নাই, সংশোধনাগার আছে। নির্দিষ্ট টাইম পর্যন্ত জেলে রাখার পরে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে কেন? সংশোধন করে। মানুষ আইএসএফের ছায়াতলে এসে মেইন স্ট্রিমে ফিরতে চাইছে, জাতীয়তাবাদী নাগরিক হতে চাইছে, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে চাইছে, প্রকৃত অর্থে জনপ্রতিনিধি, প্রকৃত অর্থে রাজনৈতিক কর্মী কেমন হয় সেটা তারা ফিল করছে আইএসএফকে দেখে। সুতরাং তারা আইএসএফের ছায়াতলে আসতে চাইছে। সেই জন্য আমরা আইএসএফে ওয়েলকাম করেছি, আমাদের রাজ্য নেতৃত্ব আইএসএফে ওয়েলকাম করেছে। আমরা আশা করেছি বিগত দিনে যে ধরনের অনৈতিক কাজ করেছে সেইগুলো থেকে তিনি যেমন বিরত থাকছেন, আগামী দিনে তার এত ভালো কাজ করবে, কাজের মাধ্যমে বিগত দিনের সমস্ত যে কর্মকাণ্ডকে তিনি মুছে ফেলতে এবং জনমানুষে প্রভাব ফেলতে তিনি সদার্থক ভূমিকা নেবেন। এখন আমরা প্রার্থী ঘোষণা নিশ্চিতভাবে করিনি। যখন আমরা প্রার্থী ঘোষণা করব কে কোথায় কন্টেস্ট করছে, ইভেন নওশাদ সিদ্দিকও যদি কন্টেস্ট করে কোথায় করছে সেটা হবে, তার এই দিক থেকে লাইন হোক না। 2023 সালে আপনি অভিযোগ করেছিলেন যে আরাবুল ইসলাম আপনার গাড়িতে আক্রমণ করেছে, আপনার গাড়ির কাজ এখনো পর্যন্ত ভাঙা। সেই আরাবুল ইসলামকে পাশে বসিয়ে আপনাকে মিটিং করতে হবে, তার পাশে আপনার চেয়ারের পাশে বসা যাবে। এর আগের উত্তরটা আমি দিয়ে দিয়েছি, আপনার কোশ্চেন যেটা ছিল উত্তর দিয়েছি। হাতিশালা 6 লেনে হয়েছে, আরাবুল ইসলাম সাহেবের নেতৃত্বে হয়েছিল, নির্দেশ কাজ ছিল, সেটাও নিশ্চিতভাবে তিনি পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসে যে যত বড় তোলাবাজ, যে যত বড় ভালো বোম বানতে পারে, যে যত বড় হিংসা করতে পারে, তার জায়গা আগে হবে। দেখুন, যার মেয়ের চাকরি বরখাস্ত হলো থ্রু কোর্ট, তাকে আবার তৃণমূল টিকিট দিয়েছে। গরু পাচার কাণ্ডের সাথে যে যুক্ত বিখ্যাত চর্চিত নাম, তার জামাইকে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে। এটা তৃণমূল কংগ্রেস অভ্যস্ত, যত খারাপ মানুষ হবে তত দেবে। আপনারা দেখুন না, আলিয়া বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ বডিতে শওকত সাহেবকে বসিয়েছে, যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল, তাকে সেই জায়গাতে বসিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের আর কি বিধায়ক ছিল না শিক্ষিত, যার একটা প্রাইমারি স্কুল চালানোর যোগ্যতা নাই, তাকে ইউনিভার্সিটির টপ মোস্ট সিটে বসাচ্ছে। এটা বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস এই ধরনের গুন্ডা মস্তান সমাজ বিরোধীগুলোকে তাদের রত্ন মনে করে। কার কথা বলছেন? দেখুন, তৃণমূল ছেড়ে আইএসএফে আসবে, বিজেপি ছেড়ে আইএসএফে আসবে, অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে আইএসএফে আসছে। আমাদের একটা ফিল্টার করার জায়গা আমরা রাখছি, সেটাতে যদি এগ্রি হতে পারে থাকবে, আইএসএফে থাকতে পারবে, না আইএসএফে থাকতে পারবে না। আইএসএফ এটা শুধুমাত্র এইখানে এই করে কামিয়ে খাওয়ার জায়গা শুধুমাত্রও যেমন নয়, আর পার্মানেন্টের জন্য তেমন নয়। এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশকে সেবা করতে হবে, দেশের জনগণকে সেবা করতে হবে। কেমন ভাবে সক্রিয় দেখাতে হবে? ওই বোম বানছিল, একাধিক মানুষ মারা গেল, তৃণমূলে নিজেরা বোম বানছে, ওই ধরনের সক্রিয়তার কথা বলছে। 5 বছর ধরে তাহলে কি করলাম ভাঙড়ে? জনসংযোগ, বিভিন্ন বুথে গিয়ে সাধারণ মানুষের সাথে থেকে তাহলে কি ঘাস কাটলাম? যদি ভোটের সময় বেশি ঝাঁপিয়ে পড়তে হবে, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বুথ ভিত্তিক ভোট হবে। আমার বুথের নেতৃত্বরা ওই বুথকে যথেষ্টভাবে আগলে রেখেছে। তৃতীয় কথা হচ্ছে, নতুন করে আমার তো মনে হয় প্রচার করতে লাগবে না ভাঙড়কে,
ভাঙড়ে আমি 5 বছরে যেটা করেছি, রাজ্যের মানুষের জন্য ভাঙড়ের বিধায়ক হিসাবে যে কাজ করেছি, ভাঙড়ের মানুষ আজকে গর্বিত, কারণ সারা রাজ্যের মানুষ ভাঙড় 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 করছে। আর একটা চতুর্থ হচ্ছে, এখন আমি আমার কথা বলছি, ভাঙড়ের মানুষের সাথে কথা বলে দেখেছি, আমাদের কর্মকর্তা যারা আছে দায়িত্বশীলেরা এখন ম্যাক্সিমাম ঈদ মুডে আছে, ইলেকশন মুডে এখনো যায়নি, ঈদের পরে ইলেকশন মুডে টার্ন করবে। আলোচনায় আছে, তিনি তার প্রস্তাব দিয়েছে আমাদের বিভিন্ন নেতৃত্বদের কাছে, আলোচনা সাপেক্ষে। শুধু শুধু আর কাইজার সাহেব না, ইভেন অনেক বিধায়ক সাহেব আছেন, প্রাক্তন বিধায়ক আছেন, জেলা পরিষদের কর্মদক্ষ আছেন, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আছেন, এ ধরনের অনেকজনই আছেন, প্রধান আছেন, উপপ্রধান আছেন, আইএসএফ এর আদর্শগত, আইএসএফ কে পছন্দ করে তার আইএসএফ এর ছায়াতলে আসতে চায়। ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবার পর দিনেই ক্যানিংয়ে আন্দোলন হয়, আর তারপরে শওকত মোল্লা ভাঙড় থেকে ক্যানিংয়ে ফিরে যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব নিয়ে যায়। এটা নিয়ে কি বলবেন? আপনাকে কি ভাঙড়ে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাকে নয়, ভাঙড়ের মানুষকে ভয় পেয়েছে। ভাঙড়ের মানুষ যে কতটা শক্তিশালী, কতটা ঐক্যবদ্ধ, সেটা প্রমাণ উনি হারে হারে পাচ্ছেন। উনি অনেক চেষ্টা করেছেন ভাঙড়ের মানুষকে লোভ দেখানোর, ও লোভের শিকার হয়নি, ভয় দেখানো, ভয় পায়নি, মিথ্যা কেস দেওয়া, তারপরও ভাঙড়ের মানুষ মাথা নত করেনি। উনি কি খুশি হয়ে চেয়েছিলেন ভাঙড়টা? চাই না একবারের জন্য। উনি যখন দেখতে পাচ্ছেন যে ওনার ক্যানিং পূর্বে উনি সিট পাচ্ছেন না, পাচ্ছেন ভাঙড়ে, এখানে 100% ভাঙড়ের মানুষ শওকত সাহেবকে হারাবে, সেই জন্য ভয় পেয়ে তিনি এখান থেকে কুইট করার জন্য তার দলের লোকেদেরকে দিয়ে, তার সাথীদেরকে নিয়ে একটা তথাকথিত প্রোটেস্টের মঞ্চ তৈরি করেছিল। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মনে হয় মুখে ঝামা ঘষে দিয়েছে, আবার মুখ থুবড়ে এসে বলছে না, এখান থেকে লড়াই করবো। আমরা তো চাই আসুক। বসিরহাটের একটি সাহেব বলেছিল রাজনীতি হারাম, বলেছিল পয়সা মাল দিয়েছিল আইসিএর নামে, তিনি এখন হারার দিকে দাঁড়িয়েছেন ভোটে, কি বলবেন? ইসলামিক স্কলাররা ফতোয়া দিতে পারে, হ্যাঁ, তবে ইজমা কিয়াস ইসলামের রীতিনীতির মধ্যে আছে, আমরা ধর্মীয় মঞ্চ না, তারপরেও বলছি, তবে এমন ফতোয়া আমরা দিয়ে দেব না নিজের স্বার্থ চরিতার্থের জন্য যে আগামী দিনে ওই ফতোয়ায় আমাকে ব্যাকফায়ার করবে। তো যিনি বলেছিলেন হারাম হালাল, তাকে প্রশ্ন আপনারাই করুন যে এখন 2026-এর জন্য কি এটা বৈধ হয়ে গেল? 2021 এটা অবৈধ ছিল। তখন একটা কথা বলি, কেউ যদি বলে ইসলামে রাজনীতি করা হারাম, তাহলে আপনি বলতে পারবেন না আবার যে ইসলাম তাহলে সম্পূর্ণ। এদিকে আপনি মুফতি সাহেব বলছেন সম্পূর্ণ লাইফে জীবনযাপনের নামটা হচ্ছে ইসলাম, বা বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছে, মানে ইসলামের মধ্যে সব কিছুই আছে। তাহলে ভোটে কন্টেস্ট করা যদি অবৈধ হয়, তাহলে ইসলামে ভোট দেওয়া তাহলে নিশ্চিতভাবে তাদের ভাষাতে অবৈধ হবে। আমি আমার ভাষার কথা বলছি না। ব্যাপারটা হচ্ছে সবটা কন্ট্রোল করছে পলিটিক্স। আর আপনি পলিটিক্স থেকে যদি দূরে চলে যান, পলিটিক্স থেকে যদি পালিয়ে বেড়ান, তাহলে প্রতিদিন দেখবেন কখনো দলিতের ওপর আক্রমণ হচ্ছে, কখনো আদিবাসীর ওপর আক্রমণ হচ্ছে, কখনো এতেকাফে ছিল মসজিদ সমেত আগুন জ্বালিয়ে মসজিদ সমেত ওই মানুষকে মারিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আবার কখনো দেখবেন উত্তরপ্রদেশে গঙ্গাবক্ষে ইফতার করছিল, শুধু মুসলিম ধর্ম হওয়ার কারণে তাদেরকে পুলিশ ডিটেন করছে বা গ্রেফতার করছে। তাহলে পলিটিক্সের যদি পাওয়ার আপনার হাতে থাকে, না দলিতের ওপর আগুন তুলতে পারবে, না আদিবাসীর ওপর আগুন তুলতে পারবে, না মুসলমানের ওপর আগুন তুলতে পারবে, না বঞ্চিত সমাজ তার অধিকারের জন্য কথা বললে তাদের উপরে আক্রমণ করবে। তাই আমি এটাই মুফতি সাহেবকে আমি ওয়েলকাম করছি, আরও যারা আছেন তাদেরকে প্রত্যেককে ওয়েলকাম করছি। আসুন পলিটিক্সে, আমরা চাই শিক্ষিত মানুষজন পলিটিক্সে আসুক, এটাকে কন্ট্রোল করুন। রাজনীতির কম্পিটিশন হোক, কে কত ভালো সমাজকে দিতে পারবে তার কম্পিটিশন হোক। আমডাঙ্গাতে আপনারই চাচাতো ভাই কাশেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেখানে আমরা দেখছি যে তৃণমূলের সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী কারণ আইএসএফ। সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন, আপনার এই ভাই আপনাদের দলের বিরুদ্ধে হতে পারে না? তথাগত বসু থেকে শুরু করে তথাগত রায় আর সৌগত রায়,
তারা যদি আলাদা দল থেকে রাজনীতি করতে পারে, তাহলে আমার চাচা জানের ছেলে আলাদা রাজনীতি করলে অসুবিধা কোথায়? আমি বারবার সৌজন্যতার কথা বলি, সম্প্রীতির কথা বলি, ঐক্যের কথা বলি। আমি সৌজন্যতার রাজনীতিতে পছন্দ করি। এবার আমার সামনে কে কন্টেস্ট করছে, কত হেভিওয়েট কন্টেস্ট করছে, তার থেকে বড় কথা আমরা যে প্রার্থীকে দান করিয়েছি তাকে জিতিয়ে আইনসভার মধ্যে পৌঁছানো আমার কাছে বড় জিনিস। সুতরাং আমার সামনে যদি রফিকার রহমান থাকে, যেভাবে আমি সৌজন্যতার দিয়ে বিরোধিতা করি, যে বিরোধিতা করবো, রাজনৈতিক বিরোধিতা করব, তো আমার সামনে যদি আমার বাড়ির কোনো এক পীরজাদা থাকে, নিশ্চিতভাবে আপনারা দেখবেন সৌজন্যতা দেখিয়ে এই রাজনৈতিকভাবে যে বিরোধিতা করা যায় ততটুকুই করব।